শোনেন, যে কোনো ঘটনারই তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। থার্ড ল অফ নিউটন, এভরি রিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। একটা ওষুধ খাইলেও পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো এখন ওনার বিষয়ে যথেষ্ট আলোচনা হইতেছে, মানে এখানে আমার মনে হয় না খুব বেশি বলার কিছু আছে। আর জাহিদ সাহেবের তো পার্সোনালি আমার সাথে খুব ভালো সম্পর্ক। উনি আমরা একসঙ্গে কত একসাথে টক শো করছি, নানান জায়গায় দেখা হয়েছে। উনি উপদেষ্টা হওয়ার পরও আমার সাথে দেখা হয়েছে একবার, এবং সে এমনি মেধাবী, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় আমি করি, কারণ যে সমস্ত আলোচনা গড়পড়তায় হয়েছে সেগুলো আমি আলোচনা করে আমি সময় নষ্ট করি না। একটা বিষয়ে আমি যেটা জানতে পারছি, আমার যতটুকু মনে পড়ে, জাহিদ ভাই নিজেও বোধহয় আমাকে একবার বলছিল যে উনি ওনার ওই যে চ্যানেল, যেটা ব্যক্তিগত চ্যানেল জাহিদ, এটা বোধহয় ইন্ডিয়াতে ব্যান্ড, এটা উনি জানতেন, মনে হয় উনি জানতেন। এবং ন্যাচারালি যখন একটা লোকের একটা চ্যানেল ব্যান্ড থাকে, তখন মনে করেন তার সম্পর্কে অনেক ডাটাই তারা সংগ্রহ করবে। মানে যে বিষয়, যে ব্যক্তিকে তারা হিসাবে নেয়, তারা তো ওইভাবে করবে। এখন শুধু তাকে হিসাবে ছিলেন তা না, এমনও আমরা এই পত্রিকান্তরে পাইছি, উনি বিশেষ করে এই ঘটনার পরে ওনাকে বলা হয় উনি ভারত বিদ্বেষী, ভারত নিয়ে, ভারতের বিরুদ্ধে। তা আমার কথা হলো, ভারতের বিরুদ্ধে যদি সে কথা বলে সেটা তার নিজস্ব চয়েস, বলতে পারে, সেটা নিয়ে আমি বিতর্ক করব না। যে ভারতের বিরুদ্ধে কথা বলবে উনি, সেটাকে আমি খারাপ অর্থে নিব বা ভালো অর্থে নিব, এটা ওনার চয়েস। কিন্তু ওনার যেহেতু জানা ছিল যে ওনার এই চেকলিস্টে ওনার নাম আছে, অর্থাৎ আপনি যখন এটা ব্যান্ড হয়ে গেছে, তাইলে একটা চেকলিস্টে ওনার নাম থাকতে পারে, ইমিগ্রেশন চেকলিস্টে। সেখানে যখন আপনি আপনার নর্মাল পাসপোর্ট দিয়ে যাবেন, আপনি যখন যাচ্ছেন, ইউ আর গোয়িং টু ইন্ডিয়া টু রিপ্রেজেন্ট বাংলাদেশ, নাম্বার ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর পক্ষে। তো সেই হিসাবে আপনি যেহেতু এই ঘটনাগুলো আপনার জানা, যে আপনার চেকলিস্টে আপনার নাম আছে এবং আপনার চ্যানেলটা ব্যান্ড, তাইলে আপনার সতর্কতার সাথে স্টেপ নেওয়া উচিত ছিল। এখন তার পাসপোর্ট যদি ইমিগ্রেশনের চেকলিস্টে ইনক্লুড করা থাকে, সেক্ষেত্রে গ্রিন পাসপোর্টটা। এখন ওনার তো এই যে প্রোগ্রামটা হইল, এই প্রোগ্রাম তো 2 দিনের নোটিশে হয় নাই, রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা সরকারি সফর। এটা তো সরকারি সফরে যাবেন, সরকারি প্রোগ্রাম, সেক্ষেত্রে এটা যত খুব অল্প সময় যদি হয়, তা তো মিনিমাম 2-3 সপ্তাহ আগের থেকে এটা জানা থাকে, বা 1 মাস আগের থেকে জানা থাকে। সেক্ষেত্রে জাহিদ ভাই সাহেবের মতো একজন রেসপন্সিবল মানুষের এই জায়গাটায় সতর্ক থাকা উচিত ছিল। আজকে যদি ওনার একটা লাল পাসপোর্টটা নিয়ে যেত, ওনার লাল পাসপোর্ট পাইতে 6 ঘন্টার বেশি লাগার কথা না। তাতে কি হইতো, ওই যে সবুজ পাসপোর্টের নাম্বারটা তো এখানে আছে চেকলিস্টে, লাল পাসপোর্টের এই নাম্বারটা নাই, থাকতো না। 1, 2, লাল পাসপোর্ট মানেই কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির, মানে এবং তার অফিসিয়াল না, আপনাকে গ্রিন পাসপোর্টে গেলে বলতে হবে যে আমি অমুক। আর লাল পাসপোর্ট মানে আপনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, এবং কূটনৈতিক পাসপোর্টের লাইনটাও, চ্যানেলটাও কিন্তু আলাদা ইমিগ্রেশন ক্রস করতে গেলে। সুতরাং আমার কাছে মনে হয় ওনার এই জায়গাটায় আমি বলবো কিছুটা ভুল হয়েছে, এটা মানে ওনার কাছ থেকে আশা করি নেই। পাশাপাশি বাংলাদেশের যে হাই কমিশনার ওখানে যিনি আছেন, উনি, আমি যতটুকু জানি, এবং জাহিদ সাহেবের স্টেটমেন্ট, ওনার সাথে নাকি উনি ছিল কন্টিনিউ। তো যদি থাকেন, আমি যতটুকু জানি যে ফরেন মিশন, যে ইন্ডিয়ার ফরেন মিশন, মানে MEA, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমাদের দেশে ফরেন মিনিস্টার, আপনার প্রোটোকল অনুযায়ী আপনি যখনই বাইরের কোনো গেস্ট এখানে আসবে, যারা সরকারি সফরে বা রাষ্ট্রীয় সফরে, 24 আওয়ার্স কিন্তু হটলাইন থাকে যোগাযোগ করার জন্য। সুতরাং বাংলাদেশ হাই কমিশনের সাথেও হটলাইন আছে 24/7, যেটাকে বলি 24 ঘন্টা 7 দিন। তো সেক্ষেত্রে হাই কমিশনার সাথে সাথে উনি ওই পাসপোর্ট নিয়ে যাওয়ার পরও উনিকে এইটা কমিউনিকেট করতে তো 2-4-5 মিনিটের ব্যাপার, কমিউনিকেট করা। আর ইমিগ্রেশনে যারা বসে থাকে, রাষ্ট্রীয় লেভেল যদি তুলনা করেন, তারা খুব ছোট অফিসার বসা থাকে ইমিগ্রেশনে, তাদের কাছে কিন্তু ইমিগ্রেশনের যে ইয়েতে, মানে স্ক্রিনে যেটা আছে, সেটাই তাদের কাছে
সর্বস্ব। সুতরাং তারা ওই স্ক্রিন দেখে ধরলো, আটক না, আমি বলছি জিজ্ঞাসাবাদ শুরু হইলো। তারপরে বেরিয়ে আসলো অনেক কিছু, লাল পাসপোর্ট নেননি, তারপরে শার্ক স্টিকার লাগানো আছে। তা শার্ক স্টিকার লাগানো মানে ওনার তো ইন্ডিয়ার ভিসাও লাগে নাই, উনি তো শার্ক স্টিকার দিয়েই গেছেন। শার্ক স্টিকারে তো শার্কভুক্ত সবগুলা ঘোরা যায়। তো এই নানান প্রশ্ন ন্যাচারালি আসছে। আসার পর তো মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় পার হয়ে গেল। এখন পার হয়ে যাওয়ার পর আমি ব্যক্তিগতভাবে বলবো, পার হয়ে যাওয়ার পর যখন এখানে অ্যাপ্রুভাল দিলেন যে আপনি যান, কারণ ততক্ষণে তো কনফার্ম হয়ে গেল। সেই জাহিদ থাকলেও চেকলিস্টের জাহিদই উনি, বাট উনি এখন রেসপন্সিবল একটা জায়গায় আছেন। সুতরাং এইটা 2 দেশের সরকারের অনেক দায়িত্ব বর্তায় তার উপরে, তাকে সিকিউরিটি দেওয়া, সব সিকিউরিটি দেওয়া। তিনি একজন অতিথিও সে দেশের, হ্যাঁ সে দেশের একজন অতিথিও তিনি, সেই অতিথি, সেই হিসাবে সে সিকিউর। এবং ওই সম্মেলনে যোগ দিবেন, সেমিনার করে আবার অ্যাজ ইউজুয়াল চলে আসবেন, এটা খুব স্বাভাবিক। এখন উনি তখন আজকে এসে আমি দেখলাম স্টেটমেন্ট দিয়েছেন যে উনি তাৎক্ষণিক যে প্রতিবাদ স্বরূপ উনি চলে আসছেন। তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ যে আপনি চলে আসেন, তাহলে তো 2.5 ঘন্টা সময় ওখানে আপনি ব্যয় করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাইতে হয় সাথে সাথে, 2.5 ঘন্টা পরে নয়। এবং উনি বলছেন ওনার স্টেটমেন্ট যে আমাদের যে অ্যাম্বাসাডার হাই কমিশন ওখানে আছেন, উনি টাইম টু টাইম সব যোগাযোগ করতেছে, অনেক চেষ্টা করতেছে, ইত্যাদি ইত্যাদি বলছেন। তো আপনি যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখেন, তো ওদিকে চেষ্টাও চালাচ্ছে, সেটাও আপনি এডমিট করতেছেন। এডমিট করার পর যখন আপনাকে পারমিশন দিল, দ্যাট ওয়াজ এ বিগ সাকসেস আমি মনে করি। কারণ আমার যাকে চেক লিস্টে নাম লিপিবদ্ধ করা হয়েছে, আমাকে ঢুকতে দেবে না, আমি ব্ল্যাক লিস্টেড। তারপরে যখন আমার অ্যাম্বাসাডার বলি আর যেই বলি, তারা ফাইট করে প্রোটোকল করে যখন আমাকে ঢুকানোর জন্য অ্যাপ্রুভালটা নিয়ে আসলো, তখন আমি মনে করি যে এটা আমাদের একটা সাকসেস। কারণ তারা যদি ঢুকতে না দিত সেটা এক জিনিস, কিন্তু ফাইনালি যখন ঢুকতে দিছে, তারা কি চিন্তা করছে, তারা তখন ওখানে বসে শুধু ইমিগ্রেশন 2 অফিসার আলাপ করে নেই, ওখানে টেলিফোনে নানান জায়গায় নানান লেভেলে যোগাযোগ হয়েছে। তাই যোগাযোগ হওয়ার পর যখন ওনাকে অনুমতি দিল, তখন যে উনি চলে আসলেন যে প্রতিক্রিয়া দেখাইয়া, সে তো 2.5 ঘন্টা পর আপনার প্রতিক্রিয়াটা তো জাস্টিফাইড না। যখন আপনার সাথে আরও যারা গেছে তারা যখন ঢুকে গেল সবাই, তারপরে যখন আমার তো লম্বা সময়, তখন আমি 5 মিনিট 10 মিনিট 20 মিনিটই তো আমি সিদ্ধান্ত দিয়ে যে সরি আমি যাব না, আমি আই হ্যাভ বিন হ্যারাসড সিরিয়াসলি, আমি যাব না, এবং আমি ভালো ট্রিটমেন্ট পাচ্ছি না, আমি যাব না। এই আমি যাব না তখন যদি সে ডিটারমেন্ট হতো, তাহলে কিন্তু এই ইন্ডিয়া আমার কর্তৃপক্ষ আমাকে অ্যাপ্রুভাল দেওয়ার প্রয়োজন হইতো না। তখন বরং বলা যেত যে ইন্ডিয়া আমাকে ঢুকতে দেয় নাই, আমি সেজন্য চলে আসছি। ওটা ইন্ডিয়ার জন্য আরও বিব্রতকর হইতো। কিন্তু ফাইনালি তো ইন্ডিয়া তাকে ঢুকতে দিল। দেওয়ার পর যখন আপনি ঢুকলেন না, তখন তো মনে হইতেছে যে আপনার কাছে প্রায়োরিটি কী ছিল। তাহলে প্রায়োরিটি কি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা ছিল? প্রায়োরিটি কি আপনি সম্মেলনে যোগ দিবেন সেইটা ছিল, নাকি আপনি ওখান থেকে এই প্রতিবাদ করে চলে আসবেন সেটা প্রায়োরিটি? কারণ আপনি তো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে গেছেন, আপনি একটা সেমিনারে গেছেন। আর আপনি এইরকম ঘটনা পৃথিবীতে বহু আছে। শাহরুখ খান এত বিখ্যাত একজন ব্যক্তি, তাকে মার্কিন যাচ্ছে তাই ভাবে সারা পৃথিবী তাকে চেনে, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও তাকে চেনে, এবং সেখানকার অভিনয় জগতে সবাই তাকে চেনে। শাহরুখ খান সাহেবরা অনেক ড্যাশিং, অনেক স্মার্ট, পৃথিবীব্যাপী পরিচিত। উনিও তো লম্বা সময় ইমিগ্রেশনে পার করেছেন। সুতরাং আপনাকে এই কতগুলা জিনিস আছে। আর ভিসা বলতে যেটা বোঝায়, ইনফ্যাক্ট আমি এই সাধারণের জন্য বলছি, ভিসা কিন্তু ওই সার্ক স্টিকার যে, ওটাও ভিসা না। আমাকে যেটা ভিসা দিতেছে ইন্ডিয়ান হাই কমিশন, ওটাও ভিসা না। এটা হলো জাস্ট আপনার এই পোর্ট থেকে ওই পোর্টে যাওয়ার অ্যাপ্রুভাল, একটা কাগজ। ওখানে যাওয়ার পর ইমিগ্রেশন হলো অথরিটি, উনি আপনাকে ঢুকতে দিলে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ভিসা। ঢুকতে না দিলে আপনার এই ভিসা ইনভ্যালিড। আরেকটি বিষয়, সেটি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে, ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যে ঘটনাটি ঘটলো, এটি বাঙালিদের সঙ্গে এ ধরনের আচরণ নতুন নয়। ভারতীয় কর্তৃপক্ষের ধরনের আচরণকে আপনি আসলে কীভাবে দেখেন সেটি যেমন জানতে চাই, বা এই আচরণের আসলে একটা পরিবর্তন বা একটা সুরাহা হতো দরকার। জাতি হিসেবে বাংলাদেশকে সামনে তুলে ধরা, মর্যাদা সমুন্নত রাখা, ডক্টর জাহিদের তো এ ধরনের একটি কর্তব্য। আমি সেটা একমত। আমার যে প্রতিবেশী ভারত,
এই যে খুব দামি একটা কথা কে বলছিল, সম্ভবত আমার মনে হয় যতটুকু ধারণা, আমরা যদি এই কথাটা বলি, এটা প্রণব মুখার্জি সাহেব বলেছেন যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার্স। প্রতিবেশী যেহেতু বদলানো যায় না, কাজে প্রতিবেশীর সাথে সম্পর্কটা রাখতে হবে মধুর, এবং সেটা একতরফা নয়। এখন মনে করেন ভারত আজকে, যেমন ভারতের হাই কমিশনার নতুন যিনি আসলেন, উনি যেমন বাংলাদেশে ঢুকেই বললেন যে আমার কাছে মনে হয় আমি ভারতে হাঁটছি। তারপরে বলছেন একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা, যখন একই আনন্দও হবে, একই বেদনা আনন্দ সব। আবার উনি এটাও বলছেন যে আমাদের 140 কোটি, এখানকার 20 কোটি, 160 কোটির জনসংখ্যার যে গণতন্ত্র, সেটা যদি একটা গণতন্ত্র হয় তাহলে আমরা বিশাল শক্তি হতে পারি। এটা কেউ বলছেন যে উনি ডিপ্লোম্যাটিক্যালি বলতে পারেন না, ডিপ্লোম্যাটিক নর্ম ব্রেক করছেন। আমিও ডিপ্লোম্যাটিক নর্ম ব্রেক করছেন বলি, কিন্তু আমি আরেকটা দিকে এটার প্রশংসা করি। এটার কারণ হচ্ছে কি জানেন, আপনি মাইন্ডটা বুঝাই দিচ্ছেন। উনি এই যে আমতা করার চেয়ে আমরা কি চাই, আমরা কি বলতে চাই, সেটা বুঝিয়ে দিলেন। মানে আমি মনে করি এটার জন্য বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক, সহজ হবে। যে এই হাই কমিশনার যে বার্তাটা দিছেন, যে বক্তব্যটা রাখছেন, এটা তো ওনার বক্তব্য নয়, এটা প্রধানমন্ত্রী, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের বক্তব্য। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট যে বক্তব্যটা দিছে, সেটাকে আপনি যতই বলেন যে ডিপ্লোম্যাটিক নর্মের বাইরে, কিন্তু আমরা তো একটা রিয়েল পিকচার পাইলাম যে ওনারা বার্তাটা, সেই বার্তাটা কি চায়। এখন এই যে বার্তাটা উনি দিলেন, সেই বার্তা বাংলাদেশ সমর্থন করে কিনা, যদি বাংলাদেশ সমর্থন না করে, তাহলে আমরা এটার তীব্র আমরা রিপ্লাই চাই। আমরা কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এই বার্তার বিরুদ্ধে বা বার্তার বিষয়ে প্রত্যুত্তর পাইনি। যদি না পাই, এবং আসলেই যদি ফাইনালি না পাই, তাহলে তার এই বক্তব্য সঠিক। আর যদি পাই, তাহলে আমরা বুঝবো ওনার বার্তাটা আমরা অ্যাকসেপ্ট করি নাই, কিন্তু ওনারটা অ্যাপ্রিসিয়েট করি আমি এই কারণে, আমরা যে আমতা করতাম। ওনার বক্তব্যের সঙ্গে তো দিল্লির আচরণ তো সামঞ্জস্যপূর্ণ নয়। যদি আমি বলি, সেটা যদি আমি ওখানে আসতেছি, হ্যাঁ, সেটা যদি আপনি ওইভাবে মিলান যে একদিকে ওনার এই বক্তব্য, আবার ওইদিকে ওইটা না, ওইদিকে আপনি যদি যান, ওইদিকে তো ধরেন আপনি ওই হিসাবে মেলে না। এটা একটা বার্তা আসে আমাদের যে ইউনূস সরকার আসার পরে আমরা দেখছি যে আমরা বক্তব্য পাইতাম এরকম যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, এবং তখন নির্বাচিত সরকার হয়ে আসার সমূহ সম্ভাবনা যার ছিল সেটাই বিএনপি, এতে কোনো সন্দেহ নাই। তো ওই অবস্থায় যখন এই কথা বলা যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে এবং নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব, তার মানে বিএনপি সরকারের সাথে তারা কাজ করবে, এই বার্তাটা অনেক আগেই দিয়ে দিছে। এবং জাস্ট আফটার দ্য এক্সপায়ারি অফ বেগম খালেদা জিয়া, যেভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন এবং তাদের পার্লামেন্টে যেভাবে শোক প্রস্তাব নিলেন, সব কিছু মিলে বোঝা গেছিল যে একটা ভালোর দিকে আমরা যাচ্ছি। কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা আবার দেখতে পাচ্ছিলাম, যেমন একেবারে দৃশ্যমান যেটা হইতো আমাদের কাছে, ভিসা ব্যবস্থার শিথিলতা। কিন্তু সেই ভিসা ব্যবস্থার শিথিলতা তেমনটা হয় নাই। সেই ইউনূস সাহেবের সময় যেরকম ছিল, বলা হচ্ছিল যে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে হয়ে যাবে, সেটা আর হয়নি। তো সুতরাং সেটা কেন হইল, এটা কিন্তু সবচেয়ে বেস্ট হইল দুইটা দেশের যে কূটনীতি যে ডিল করেন, এক সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ওখানকার পররাষ্ট্রমন্ত্রী প্লাস পলিসি মেকার যারা আছে। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখি, ইভেন আফটার ইলেকশন যেই স্টেপগুলো আমরা দেখতেছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর, এবং ঠিক তারপরে মনে হচ্ছে কোথাও যেন আবার একটু স্লো হয়ে গেছে, বাধা পাচ্ছে কোথাও যেন। আরেকটু যোগ করে আরেকটি বিষয়, যে আপনি জানেন যে এবছরই শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তি, যেটি আমাদের অবশ্যই ডিসেম্বরে যেটি নবায়ন করতে হবে। পাশাপাশি তিস্তা চুক্তি নিয়েও অনেক দিন ধরে এটি ঝুলে আছে, হচ্ছে না। দিল্লির এই ঘটনা কি আসলে সে ধরনের কোনো বার্তা দেয় যে যেটি আমার কাছে, শুনেন, এগুলো তো নবীমাংসিত ইস্যুগুলোর আসলে ভবিষ্যৎ কি হবে? ডেফিনেটলি এগুলো তো ইনক্লুডেড। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা ধারণা, সেটা হইল প্রতিবেশী দেশ, আমি জানি না, আমি তাদের ভিউটা বলতেছি। প্রতিবেশী দেশ হয়তো ভাবে যে এই নতুন সরকার যে আসছে, তাদের যে সরকার প্রধান, তাদের পক্ষ থেকে ভারত সফরটাই প্রথম হবে। আচ্ছা, ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমাকে হয়তো কেউ মনে করতে পারে আমি খুব সিম্পল সাদামাটা কথা বলি। ধরেন আমি যদি প্রধানমন্ত্রী হইতাম বাংলাদেশের,
আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম এই মুহূর্তে, তাইলে আমি প্রথম ভারত সফর করতাম, সাবজেক্ট টু কন্ডিশন, এটা আমার শুভেচ্ছা সফর, এখানে আমার দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে না, পরিষ্কার। আমি সেটা বইলে যাই না বইলে যাই, যাওয়ার পর বলতাম আমি আসছি শুভেচ্ছা সফর, আপনাদের সাথে আমার দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে না, এবং আইসা বলতাম এই কারণে গেছি। উল্টা দিকটায় আসি, আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হইতাম তাইলে আমি কি বলতাম জানেন, আমি আগে সফর করতে আসতাম বাংলাদেশ, মানে তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভারতে যাওয়ার আগে আমি আসতাম এই কারণে, আপনারা তো ফিল করেন যে আপনি এল্ডারলি, বড় ভাই সুলভ আপনি, তাই বড় ভাই সুলভ যদি হয়, প্লাস নির্বাচিত সরকার আসলে নির্বাচিত সরকারের কাজ করবেন আপনারা, সেটা ইউনূস সরকারের সময় বারবার বলেছেন, সেক্ষেত্রে আমরা তখন মনে করতাম ইয়েস, আপনিও দ্বিপাক্ষিক আলোচনা নাই করতেন, কিন্তু শুভেচ্ছা সফরে আসতেন। বড় ভাই হলে আসা যায় না? আসা যায় তো, এবং এগুলো তো সম্পর্কের সাথে সহায়ক। আমরা কিন্তু আমাদের ফ্যামিলি লাইফেও ছোট ভাইয়ের বাসায়, ছোট ভাইয়ের বউয়ের বাসায় কিন্তু অনেক বড় ভাই আছে, বারবার যায়। রাজিক ভাই, আপনি অন্তর্বর্তী সরকারের কথা বললেন, তখন ভারতের যে বক্তব্য ছিল যে নির্বাচিত সরকার আসলে তারা সেই সরকারের সাথে কাজ করতে আগ্রহী বা প্রস্তুত, এ ধরনের অনেক কথা আমরা শুনেছি। নির্বাচিত সরকার আসার পরেও পরিস্থিতির যে পরিবর্তন হওয়ার দরকার ছিল, বিশেষ করে সীমান্ত হত্যা, আমাদের যে অমীমাংসিত যে ইস্যুগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসা, যেটি আপনি এর আগে বলেছেন যে বন্ধু সুলভ বা বড় ভাই সুলভ যে একটি আচরণ, সেটি তো আসলে প্রত্যাশিত না, পুষিত হচ্ছে। আপনি জানেন যে সীমান্তে অনেকেই মানবতর জীবনযাপন করছে। এটি আসলে বাংলাদেশের পররাষ্ট্রের নীতিকে আপনি কিভাবে দেখেন, বা এটি একটা বড় ধরনের বার্তা কিনা পুশিনটা? না দেখেন, পুশিনের যে বিষয়টা, এক নম্বর হলো পুশিনের সিদ্ধান্তটা ভারতের আভ্যন্তরীণ, কিন্তু পুশ ইন হয় যখন আমার এখানে ঢুকে, আর ওনাদের থিওরি হলো পুশ ব্যাক। এখন প্রশ্ন হচ্ছে যে ওনাদের একটা সিটিজেনশিপ অ্যাক্ট আছে, সেটাকে সম্প্রতি তারা কাশ্মীর ইস্যুর পরে ওটাকে অ্যামেন্ডমেন্ট করছে, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং তখন ইমিডিয়েট পাস্ট আমাদের হর্ষবর্ধন সিংলা সাহেব ছিলেন এখানকার অ্যাম্বাসেডর, তারপরে উনি ওখানে ছিলেন বোধহয় সম্ভবত ফরেন মিনিস্টার। উনি বলছিলেন যে এটা তাদের আভ্যন্তরীণ এবং এতে প্রতিবেশীতে কোনো অসুবিধা হবে না, এবং আমি এর উপরে সেমিনারও করছিলাম। আমি বলছিলাম যা খুশি তাই হোক আপনাদের, আমাদের যাতে কোনো অসুবিধা না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারী ক্ষমতা আসলেন, বিজেপি যখন আসলো, তখন থেকে, আসার আগের থেকে এবং আসার পর থেকে ওনার একটাই কথা, এটা হিন্দু দেশ, এরকম তার বক্তব্য। তার মানে মুসলমান থাকতে পারবে না, ভালো কথা। এখন পুশিন যেটা করছেন, আমি বলতে চাই যে পুশিন নিয়ে টাইম টু টাইম আমাদের এখানে হয়েছে, নানান সময় নানান আলাপ হয়েছে। এখন এটা তো ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া, ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য গভর্নমেন্ট, তাহলে ন্যাচারালি আপনার এগুলা হবে। তা আমার এই মুহূর্তে যদি আমি ধরি, আমার কাছে মনে হয় যে তৃণমূলের যে অবস্থাটা হয়েছে এই মুহূর্তে কোণঠাসা। 15 বছর টানা ক্ষমতায় থাকার পর কিন্তু 17 ক্ষমতাতে যাওয়ার পর তারা বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে পদ পদবি নেওয়ার জন্য একটা বৈঠক করছে, চলছে। তার মানে তৃণমূল দলটা শেষ হয়ে গেছে আপাত দৃষ্টিতে। তা নাহলে পার্টির প্রধান যখন কংগ্রেসের সাথে দেখা করতে যায় এবং সেখানে পদ পদবি নিয়ে আসতে চায়, তো সেক্ষেত্রে এই শুভেন্দু অধিকারী এখানে তার মিশন দুইটা। একটা মিশন হইল এই মাঝামাঝি বছর 2-2.5 বছর পরে লোকসভা নির্বাচন হবে। এখন এই যে লোকসভা নির্বাচন হবে, তাতে হিন্দু ভোট কিন্তু লোকসভার জন্য এনাফ, কারণ ইতিমধ্যে 91 লক্ষ ভোট তারা বাতিল করে দিয়েছেন। ওই 91 লক্ষ ভোট কিন্তু অনেক বিরাট ব্যাপার, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমি এখানে আলোচনা করতে চাই না। বাট ভোটের ব্যাপারে যার যার দেশে তার, আমাদের দেশের ভোট নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে, আমরাই করি। তো সেখানে লোকসভায় যাতে, আবার লোকসভায় তো 45টা সিট আছে সম্ভবত পশ্চিমবঙ্গে, তো সেখানে যাতে একটা নিরঙ্কুশ বিজয় লাভ করতে পারে। একদিকে 91 লক্ষ ভোট বাতিল হয়েছে, আর একদিকে হিন্দু ভোট, সব মিলে আমার কাছে মনে হয় এই বিষয়টা ওই লোকসভা নির্বাচন পর্যন্ত খুব বেশি আলোচিত হইতে থাকবে। লোকসভা নির্বাচন হওয়ার পর বিষয়টা মনে হয় একটু শিথিল হবে। আপনি বলেছেন যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, ভারতের রাজনৈতিক বিভিন্ন ক্ষমতার পালা পরিবর্তন বা ক্ষমতায় থাকার যে প্রতিযোগিতা, তার খেসারত বাংলাদেশের মানুষ কেন দেবে?
এটা হইলো ওই যে বললাম, বাংলাদেশের মানুষ দিবে কেন বড় কথা না, এই বাংলাদেশের মধ্যে যদি আগুন লাগে সবার আগে তাপ কার গায়ে লাগবে? অন্য দেশের, তাদের গায়ে লাগবে। তাদের গায়ে। ভারতে যদি আগুন লাগে তাহলে তাপ কার গায়ে লাগবে? বাংলাদেশের গায়ে। এটা তো আপনাকে মানতে হবে। সুতরাং এইটা হলো সেন্সিটিভ একটা ইস্যু। ইন্ডিয়াকে মারাত্মকভাবে ভাবতে হবে। কেন সেন্সিটিভ বলি আমি? ইন্ডিয়া বড় দেশ, কোনো সন্দেহ নাই। এবং আপনি যখন এসে বললেন ত্রিবেদী সাহেব, যার 160 কোটি লোক একত্র যদি গণতন্ত্র আমরা মজবুত শক্তিশালী হতে পারি, যেমন আমাদের সাথে তাদের বর্ডার 4000 কিলোমিটারের ঊর্ধ্বে, পাশাপাশি ভারতের তো ভাবতে হবে যে ভারতের পেটের মধ্যে 4000 কিলোমিটার আমরা, পেটের মধ্যে 4000 কিলোমিটার আমরা। তা এইখানে যদি মনে করেন পয়জনাস হয়, এখানে যদি এটা কি বলে ফুড পয়জনিং হোক, বিস্ফোরণ হোক, এটার রিয়াকশন ব্যাপকভাবে ওইখানে পড়বে। কারণ আপনি 4000 কিলোমিটার ঘুরে আপনি, সুতরাং ভাইস ভার্সা দুইটা দেশের আমি মনে করি শান্তিপূর্ণ সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স বিটুইন টু কান্ট্রিজ লাইক বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ইজ ম্যান্ডেটরি, একেবারে ফরজে আইন। এখন কেমনে করবেন সেটা অন্য আলাপ, সেটা যারা কর্ণধার, যারা বসে আছেন তারা। এবং আরেকটা বিষয় আছে যে বাংলাদেশের এই নাইবারিং ল্যান্ডের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান সমতা, ন্যায্যতা, মর্যাদার ভিত্তিতে থাকতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, এখানে বড় ভাই ছোট ভাই না, পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে আমরা থাকব। পাশাপাশি আরেকটা জিনিস লাগবে এখানে, আমরা কিন্তু ভারত সরকার আপনার বাংলাদেশ ডেভেলপমেন্ট করার জন্য যে কোঅপারেশন দরকার করতে পারে, সেই ফান্ড তাদের আছে। সেটা কীরকম? একটা ব্রিজ করতে 10 টাকা লাগবে, আপনাকে 10 টাকা দিতে পারবে, বিকজ প্রতিবেশী হিসাবে সমস্ত খবর একের ভিতরে অন্যের আছে। মানে যদি 5000 মানে কোটি টাকা লাগে একটা ব্রিজ করতে, 5000 তারা যাবে, সেখানে 500 কোটি মারার সুযোগ আমারে দিতে পারে, কিন্তু 15,000 কোটি দিবে না চায়নার মতো। সুতরাং যদি একটু গ্রিডি আমরা কম হই, তাইলে প্রতিবেশীর সাথে এই অর্থনৈতিক বিষয়টার দিক দিয়ে লক্ষ্য করলেও সম্পর্ক ভালো রাখা যায়। বাট আমাদের তো অর্থনৈতিক সংকটের বিরাট সংকট, সেক্ষেত্রে ওভারনাইট টাকা দেওয়ার দেশ কিন্তু আবার আমার চায় না। এখন এই যে কথাটা বলতেছিলাম, জাহিদ সাহেব যে ভারত গেলেন এবং সেখান থেকে এটা চলে আসলেন, উনি প্রায়োরিটি ছিল ওনার ওই সেমিনার নাকি ফিরে আসা। পাশাপাশি এই যে ঘটনার কারণে মানে প্রধানমন্ত্রী আমি জানি ভারতের আগে চীন সফর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তা সেক্ষেত্রে এই ঘটনা হয়তো আমাদের প্রধানমন্ত্রীকে চীনের দিকে আরও বেশি ঝুঁকতে সহায়তা করতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের ঘটনা আসলে কতদূর সুদূর প্রসারী প্রভাব রাখে? আপনি জানেন গঙ্গা চুক্তি নবায়ন, এটি বাংলাদেশের জন্য অনেক বেশি জীববৈচিত্র্য রক্ষার যে প্রয়োজনীয়তা, সেটি যেমন প্রয়োজন, তিস্তা আছে, এরপরে আমরা যেটা চিন্তা করছি বা যে প্রকল্প নেওয়া হয়েছে পদ্মা ব্যারেজ করা, তিস্তা মহাপরিকল্পনার কথা বলছে সরকার, সব কিছু মিলিয়ে আসলে না, সব কিছু মিলে যা বললাম এতক্ষণ বললাম, পাশাপাশি আমি বলতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বা এই দুইটা দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করতে হবে ভারতের রোল প্লে করতে হবে। কারণ আমরা তো চাই সবসময়, যেমন সদিচ্ছা থাকলে যেটা হয়, আপনার মনে আছে যে মোদি সাহেব আসার পর ওই যে তারা কি সেটা করবে কিনা বা কেন করবে, ওই যে ছিটমহল সমস্যা, ছিটমহল সমস্যা কিন্তু সমাধান হয়েছে। আচ্ছা, এখন তারা যদি না করেন উপায় কি আমাদের? যদি বৈরী সম্পর্ক রাখে, বৈরী সম্পর্ক থাকবে, কি করার আছে? এই যে গঙ্গা চুক্তি হবে, নবায়ন হবে, সেখানে তো আমাদের স্বার্থ তাদেরকে দেখতে হবে। যেমন উনি বলেন এক আকাশ, এক বাতাস, এক যন্ত্রণা, এই যদি হয় তাহলে আপনি এই ল্যান্ডটাকে যদি মনে করেন যে আপনাদের ল্যান্ডের মতোই, তাহলে এই বাঁধটা আমরা রাখবো কেন? এই বাঁধটা তো আপনার 47-এর পূর্বে ছিল না, এটা 47-এর পরে হয়েছে, যখন দুই পাকিস্তান হইল। 47-এর পরে হওয়া মানে যখনই আলাদা হয়েছে তখন করছেন, ভালো কথা করছেন। আজকে যদি এই নতুন হাইকমিশনের কথাটা ধরি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, যদি তাই হয় তাহলে আমার তো মনে হয় যে বাদটা থাকবে না। আমি আশা করি বাদটা থাকবে না, কিংবা ন্যায্য হিস্সা যেভাবে দেওয়া দরকার, যেটুকু পানি আমার মিনিমাম পাওয়া দরকার, আমরা সবাই বাঁচি, সবাই থাকি ভালো, এই গেলে এটা হওয়া উচিত। পাশাপাশি যদি আপনি তিস্তা
পরিকল্পনায় যান। তিস্তা মহাকর্মীরা চায়নাকে দিলে ওনারা সিকিউরিটি কনসার্নে ভোগেন, যে ওনাদের এটা আমি দোষ দিচ্ছি না, উনি সিকিউরিটি কনসার্ন ভাবতেই পারেন, কিন্তু ভাবতে পারলে মানে আপনি সিকিউরিটি কনসার্ন নিয়ে যদি ভাবেনি, তাহলে তো আমাদের সাথেও ভাবতে হবে, আমাদের বিষয়টাও ভাবতে হবে যে ঠিক আছে তিস্তা ব্যারেজে চায়না কি পরিকল্পনা করবে, ওখানে পানির স্রোত আনবে, সব কিছু আনবে, দুই পাশে বাজার মার্কেট হবে, যা কিছু হোক না কেন একটা ডেভেলপমেন্ট, এটা যদি আপনারা করেন, আপনারা করবেন বলে যদি করতে না করেন আর যদি করতে নাও দেন, আমাদেরই বা উপায় কি? এগুলো তো ওনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই সব সমস্যার সমাধানের ক্ষেত্রে ওনাদেরকে একটু আগে আসতে হবে। কারণ হচ্ছে এই যে বাংলাদেশ 5ই আগস্ট 2024 আগে যে জায়গাটায় ছিল সেই জায়গাটায় নেই, সেই জায়গাটায় বাংলাদেশ এখন আর নাই। এখন আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আছেন, ফাইন, কোনো অসুবিধা নাই। বিএনপিতে অনেক সিনিয়র নেতা আছেন, ফাইন, কিন্তু বিএনপিতে তরুণ নেতাও আছে, আবার আমার তরুণ জেনারেশন যারা এনসিপির তারাও আছে। আপনি জামাত ক্ষমতায় আসুক না, তাদেরও একটা তরুণ জেনারেশন আছে, দলের বাইরে একটা তরুণ জেনারেশন আছে। সব কিছু মিলাইলে প্লেন চোখে যদি দেখি, আমার কাছে মনে হয় অগ্রণী ভূমিকাটা তাদের দিক থেকে হওয়া উচিত। রাজকি ভাই, আরেকটি বিষয় আমি এখানে আপনার কাছে যেটি তুলতে চাই, আপনি জানেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, আপনি একজন আইনজীবী, আপনার কাছে এই জন্যই জানতে চাওয়া যে তাকে ফিরিয়ে আনা আসলে দুবাই থেকে এটা কতটা বাস্তবসম্মত? যদিও সরকার বলছে ফিরিয়ে এনে বিচার করবেন, যদি ফেরাতে না পারে তাহলেই বা মানুষের প্রতিক্রিয়াটা কি হতে পারে? শোনেন, বেনজির সাহেব গ্রেফতার হয়েছেন দুবাইতে, এইটা ছিল একটা মানে অকল্পনীয় ব্যাপার যে গ্রেফতার হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কেন গ্রেফতার হলেন? ইন্টারপোল অনেক বাংলাদেশ ভূভাগে থেকেই বাংলাদেশের মানুষ পরিচিত ইন্টারপোল শব্দটার সাথে। ইন্টারপোল দিয়ে পর্যন্ত কাউকে ধরছে বাংলাদেশের পক্ষে? আমার কাছে মনে হয় ইনি প্রথম ব্যক্তি। ধরছে কোথায়? দুবাইতে। আপনার কি মনে আছে এর আগে কাতার বোধহয় এই যে 75 জন লোক বাংলাদেশের, সেটাও দুবাইতে তাদের জেল হয়েছিল, নট দ্যাট যে শুধু হাজতে ছিল, জেল হয়েছিল। ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর কয়েক দফা টেলিফোনে আলাপ করে উনি রিলিজ করাইছেন, তারপর অপশন দিছে তোমরা তোমাদের দেশে চলে যেতে পারো কিংবা এখানেও কাজ করতে পারো। আপনি বিশ্বাসের ভালো করে চিন্তা করেন, অপরাধীদেরকে দণ্ড দিল, তাদের দণ্ডমুক্তিরা মুক্তি, তারপরে বললো তোমার দেশেও যাইতে পারো, এখানেও থাকতে পারো। এটা হলো শুরু, আইন তো আছেই, তারপরে পার্সোনাল রিলেশন, এবং এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। এখন কেন এই কথাটা টানলাম? ইউনূস সরকার যখন ক্ষমতায় তখন এই প্রসিডিউর চালায় গেছেন, এই ইন্টারপোলের কাছে নোটিশ ফুটিশ দিয়ে চিঠিপত্র দিয়ে দিছেন, তখন এপ্রিল 25-এ সেইটাই এসে এখানে 1 বছরের বেশি সময় আগে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমার বারবার একটা কথা মনে পড়ে যে তারেক রহমান সাহেবকে, মানে আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি কোনো জায়গায় খুব বিচক্ষণতার পরিচয় উনি দিচ্ছেন, এটা আমার কাছে মনে হয়। কেন বলছি কথাটা? 13ই জুন 2025 যখন লন্ডনে দেখা করতে গেলেন এই আমাদের ইউনূস সাহেব, যেই খলিলের বিরুদ্ধে এখানে তীব্র বিদ্বেষ বিএনপি ঢাকার, সেই খলিল সহ ইউনূস সাহেব গেলেন এবং তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, ওনাকে রিসিভ করলেন খলিল রহমান। তারপরে তাদের যে পরিবেশ, আন্তরিকতা, কি আলাপ হয়েছে সেটা আজকের অ্যাকশনে মনে হয় কি আলাপ হয়েছে। এই যে এদেরকে ধরবে কিংবা এদের বিচার করার চেষ্টা করবে, এই আলাপগুলো বোধহয় সেদিন হয়েছে। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসবে তো সম্ভাবনা ছিলই। ইন এডিশন আমি যদি বলি জামাতও যদি ক্ষমতা আসতো একই জিনিস হইতো। কেন হইতো সেটা বলি। এই তারেক রহমান সাহেব চুজ করছেন খলিল সাহেবের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, কি জন্যে? ওখানে সে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। এবং আমাদের প্রধানমন্ত্রী বোধহয় তার একক সিদ্ধান্ত, আমার কাছে মনে হয়, আমি জানি না তার দলীয় ব্যাপার আমি জানি, কিন্তু আমার মনে হয় ওনার একক সিদ্ধান্তে খলিল সাহেব উনি পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন। তাহলে তারেক রহমান সাহেব, খলিল সাহেব এবং ইউনূস সাহেব, এটা একটা কন্টিনিউ একটা বেল্ট তৈরি হয়েছে। এবং দূর থেকে ইউনূস সাহেব হেল্প করছেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ ইউনূস সাহেবরা আমরা এখানে যতই নিন্দা করি না কেন, পৃথিবীতে সে নন্দিত। এবং এই ইন্টারপোলকে মাধ্যমে তাকে গ্রেপ্তার করার অন্যতম রোল প্লে করছে ইউনূস সাহেব এবং এই খলিল সাহেব।
এবং এই দুইটার কৃতিত্ব আমি তারেক রহমান সাহেবকে এই জন্য দিব যে উনি এই পছন্দটা ধরে রাখতে পারছেন এবং একটা সঠিক সিদ্ধান্ত নিছেন, এবং এটা যদি কন্টিনিউ করতে থাকেন তাইলে কিন্তু তারেক রহমান সাহেব তার সরকারকে স্টেবল রাখতে পারবেন। আমি বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী আমার কথা শুনুক চাই না শুনুক, আমি দেশের স্বার্থে বলতে, আমি যে আলোচনাই করি দেখুন, অর্থাৎ উনি স্টেবল থাকতে পারবে। এক, এই মুহূর্তে যদি খলিল সাহেবকে উনি বাদ দিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ওখানে হয়ে যাবে ফুল স্টপ।